ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তো আজ আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টারটা কি? রেডক্স রিয়াকশন। এই যে রেডক্স রিয়াকশন অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া, আজকের আলোচিত অংশ হলো জারণ, বিজারণ এবং জারণ সংখ্যা। তো প্রথমে আসি আমরা জারণ কি, কিভাবে একটা পদার্থ আরেকটা পদার্থকে জারিত করে। দেখো, তাহলে ফার্স্ট আমরা যাচ্ছি কি জারণ। এখন প্রশ্ন আসছে, এই যে জারণ বা অক্সিডেশন এর ডেফিনেশন বললে অনেকগুলো মতবাদ বা কনসেপ্ট চলে আসে। তো প্রথমে আমরা যাচ্ছি ওল্ড কনসেপ্ট। তোমরা যখন একটু নিচু ক্লাসে ছিলে 7, 8, তখন দেখবে জারণ বিজারণের একটি সংজ্ঞা আমরা পেয়েছি। সেখানে কি ছিল সংজ্ঞা? সেখানে ছিল অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক কোনো পরমাণুর সঙ্গে যখন যুক্ত হয়, কিংবা হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, তখন সেই প্রক্রিয়াটিকে আমরা বলি জারণ। এটা ছিল ওল্ড কনসেপ্ট। আবার ঠিক উল্টোটা ছিল কি বিজারণ। সেখানে কি আসছে? হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, কিংবা অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, সেই প্রক্রিয়াটিকেই বলে বিজারণ। এটা গেল জারণ বিজারণের ওল্ড কনসেপ্ট। আমরা একটা উদাহরণ দিয়ে বলতেই পারি। একটা সিম্পল উদাহরণ নিচ্ছি জারণের জন্য। তখনকার মতবাদ অনুযায়ী ম্যাগনেসিয়াম নিলাম, অক্সিজেন দিয়ে বিক্রিয়া করালাম, তৈরি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এটাই 2, এখানে 2। তাহলে দেখলাম এই ম্যাগনেসিয়ামের এখান থেকে এখানে যাওয়ার সময় কি যোগ হয়েছে? অক্সিজেন যোগ হয়েছে। অতএব এই প্রক্রিয়াকে আমরা বলব জারণ। ঠিক ছিল ওল্ড কনসেপ্ট। এখন প্রশ্ন এলো পরে বিজারণের এক্সাম্পল কি? আমরা যে কোনো একটা উদাহরণ নিতে পারি, কার্বন, তার সঙ্গে আমরা হাইড্রোজেন যোগ করতে পারি, তৈরি হলো মিথেন। হাইড্রোজেন 2 দিলাম, এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত মিথেন তৈরি হলো। প্রসেসটাকে বলবো আমরা বিজারণ। তাহলে এই গেল জারণ বিজারণের ওল্ড কনসেপ্ট অনুসারে সংজ্ঞা এবং সঙ্গে উদাহরণ। এ তো কিন্তু জারণ বিজারণের এক্সাম্পল। কিন্তু যখন আমরা ক্লাস ছাড়িয়ে একটু উপরের দিকে ওঠার চেষ্টা করলাম, অর্থাৎ ক্লাস 9 এবং 10, তখন পেলাম জারণ বিজারণের আরেক নতুন কনসেপ্ট। এখন প্রবলেম এলো বা কোশ্চেন আসতেই পারে যে স্যার, তাহলে কি আগের ডেফিনেশনে কোনো সমস্যা ছিল? তার জন্য নতুন কনসেপ্টের অবশ্যই ছিল। সেই কনসেপ্টটা কি? নিউ কনসেপ্ট কি না, ইলেকট্রনীয় মতবাদ, অর্থাৎ ইলেকট্রনিক কনসেপ্ট। আমরা যাবো ওখানে। এটা আমরা ক্লাস 9, 10 পেয়েছি, অর্থাৎ নবম দশমের যে রেঞ্জ, ওখানে আমরা এই জারণ বিজারণের সংজ্ঞা পেয়েছি। এখন প্রশ্ন আসছে, তাহলে নতুন কনসেপ্ট এলো কেন? কারণ আগের কনসেপ্ট অনুযায়ী যদি জারণ বিজারণের সংজ্ঞা নির্ধারিত হলো, তাহলে নতুন কনসেপ্টের আনার কি দরকার ছিল? নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল, অবশ্যই। আমরা সেই প্রবলেম নিয়ে বলবো, একটু পরে যাচ্ছি প্রবলেমটাতে, অর্থাৎ নাহলে আমি পাশেই দিয়ে দিতে পারি। আমরা দুটো এক্সাম্পল নিচ্ছি। ফ্লোরিন সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, তৈরি হবে OH2, এটা একটা বিক্রিয়া। এবং ক্যালসিয়াম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হলে ক্যালসিয়াম হাইড্রাইড। এখানে যে রিয়াকশনটা পেলাম, ক্যালসিয়ামের সঙ্গে হাইড্রোজেন যোগ হয়েছে। তাহলে এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যোগ হলে যদি বিজারণ হয়, তাহলে ক্যালসিয়ামের সঙ্গে হাইড্রোজেনের যোগ হলে ক্যালসিয়াম হাইড্রোজেন বিজারণ হওয়ার কথা, কিন্তু হচ্ছে কিন্তু জারণ। আবার ওপরের সংজ্ঞাটা দেখা যাক।
ফ্লোরিনের সঙ্গে অক্সিজেন যোগ হয়েছে, তাহলে ফ্লোরিনের সঙ্গে ব্যালেন্স আমরা করতেই পারি, এখানে 2 দিলাম, এটাতে 2, তাহলে ফ্লোরিনের সঙ্গে অক্সিজেন যোগ হয়েছে, অক্সিজেন যোগ হলে জারণ, তাহলে এটাও হওয়ার কথা জারণ, হচ্ছে কি এই বিজারণ। এই যে প্রবলেম, এইগুলোকেই সমাধান করা গেল না ওল্ড কনসেপ্ট দিয়ে, এলো নিউ কনসেপ্ট। সেই নিউ কনসেপ্টেই আমরা ব্যাখ্যা করব পরে যে কিভাবে এগুলো জারণ বিজারণের নিউ কনসেপ্ট দিয়ে আমরা এদেরকে ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ যে এক্সেপশনাল কেসগুলো এরকম একটা দুটো নয় আছে। তো প্রথমে আমরা চলে আসি, অর্থাৎ জারণ বিজারণের নিউ কনসেপ্ট কি, ইলেকট্রনীয় মতবাদ। তো ইলেকট্রনীয় মতবাদে যেটা আমরা আলোচনা করছিলাম, সেখানে আসছে যে যারা জারণ হবে, অর্থাৎ জারণের বেলায় কি হবে না, সাধারণত ইলেকট্রন বর্জন হবে, অর্থাৎ ইলেকট্রন রিলিজ হবে, ইলেকট্রন ডোনেট করবে, অর্থাৎ ইলেকট্রন ডোনার বলতে পারি। তার মানে বলতে পারি সংজ্ঞাটাই কি হবে না, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা কোনো আয়ন কিংবা কোনো অণু ইলেকট্রন বর্জন করে তাকে বলে জারণ। আর যে রাসায়নিক প্রক্রিয়া একই রকম কোনো পরমাণু বা আয়ন কিংবা কোনো অণু ইলেকট্রন গ্রহণ করবে তাকে বলবো বিজারণ। এটা গেল ইলেকট্রনীয় মতবাদ। তাহলে এই যে আমরা ইলেকট্রনীয় মতবাদটা পেলাম, এই ইলেকট্রনীয় মতবাদের উপর ভিত্তি করে আমরা জারণ বিজারণের নতুন কনসেপ্ট এলো। তাহলে আমাদের যে ইলেকট্রনীয় মতবাদ, সেখান থেকে আমরা কি পাচ্ছি, জারণ হবে ইলেকট্রন বর্জন, আর বিজারণ হবে ইলেকট্রন গ্রহণ। তাহলে জারণের বেলায় কি থাকছে, ইলেকট্রন বর্জন, বিজারণের বেলায় থাকছে ইলেকট্রন গ্রহণ। এতে গেল নিউ কনসেপ্ট। আমরা আসছি জারক দ্রব্য কাকে বলে। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, আমরা পরে এটা নিয়ে আলোচনা করছি। আগে একটু থিওরিটা আমরা জেনে নিই, তারপর আমরা অবশ্যই ওখানে যাব আমরা। তাহলে প্রথমে চলে যাই আমরা জারক দ্রব্য কাকে বলে, অর্থাৎ অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট। এই যে জারক দ্রব্য কাকে বলবো, এক কথায় বললে জারক দ্রব্য তারাই যারা ইলেকট্রন অ্যাকসেপ্টার, অর্থাৎ ইলেকট্রন গ্রহীতা, তাদেরই বলবো জারক দ্রব্য। এই যে জারক দ্রব্য বা অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট, এর এক্সাম্পল কি বা এর আগে আসে ডেফিনেশন কি, কাকে বলে। অ্যাকচুয়ালি কোনো রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পদার্থ বা পরমাণু বা আয়ন যাই হোক না কেন, যদি নিজে জারক দ্রব্য বলছি, তার মানে জারক দ্রব্য তাকে আমরা বলবো যে অন্যকে জারিত করে নিজে বিজারিত হবে। অর্থাৎ কোনো রাসায়নিক প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন বা মূলক যদি অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, তাকে বলবো জারক দ্রব্য। অর্থাৎ অন্যকে যা করবে সেই নামটা হবে। অন্যকে যদি অন্যকে যদি জারিত করে, তাই তাকে বলবো জারক দ্রব্য। আর অন্যকে জারিত করার অর্থ হলো নিজে বিজারিত হয়, তাই তাকে আমরা বলবো জারক দ্রব্য। এখন আসছি এর এক্সাম্পল কি হতে পারে। এই জারক দ্রব্যের এক্সাম্পল, জারক দ্রব্যের এক্সাম্পল অর্থাৎ ফার্স্ট আমরা 3 ধরনের নিচ্ছি, কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিনের মধ্যে আসছে আমাদের আয়োডিন, KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটসেট্রা। এগুলো হলো সলিড, অর্থাৎ সলিড জারক দ্রব্য। এবারে আসছে আমাদের লিকুইড। লিকুইড কি হতে পারে, তরল, ব্রোমিন, হাইড্রোজেন পারক্সাইড অর্থাৎ Br2, H2O2, আর কি হতে পারে, গাঢ় সালফিউরিক অ্যাসিড এটসেট্রা, যে কোনো নিতে পারি আমরা, অর্থাৎ কনসেন্ট্রেট H2SO4 এটসেট্রা, একে বলবো লিকুইড। আবার বীজ মানে তাহলে কঠিন হলো, তরল হলে এবার কি আসছে, গ্যাস।
অর্থাৎ গ্যাসীয় জারক দ্রব্য, ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজোন, ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজোন, SO2, অনেক রয়েছে, হিউজ এক্সাম্পল রয়েছে এটসেট্রা, যারা হলো গ্যাসীয়। এই হলো আমাদের জারক দ্রব্য। এখন চলে আসছি আমরা এই SO2-কে আমি একটু আন্ডারলাইন করতে বলবো, কেন বলছি পরে আসছে। তো এবার আমরা এলাম জারক দ্রব্য, তার মানে আমাদের এর পরে কোশ্চেন আসছে কি, তাহলে বিজারক দ্রব্য। এখন আসছি আমরা বিজারক দ্রব্য। এই বিজারক দ্রব্য কাকে বলবো? তাহলে ওটা যদি ইলেকট্রন গ্রহীতা হয়, এটা কি হবে? ইলেকট্রন দাতা, ইলেকট্রন ডোনার, অর্থাৎ ইলেকট্রন দাতাকে বলবো আমরা বিজারক দ্রব্য, রিডাক্টেন্ট বা রিডিউসিং এজেন্ট। এখন প্রশ্ন আসছে, এই যে বিজারক দ্রব্য কাকে বলবো? ডেফিনেশন কি হবে? যে রাসায়নিক প্রক্রিয়া ঠিক আগের মতো কোনো পরমাণু বা আয়ন বা মূলক, সেখানে কি ছিল? অন্যকে জারিত করা, এখানে আসবে অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, তাকেই বলবো বিজারক দ্রব্য। এখন প্রশ্ন আসছে, এই যে বিজারক দ্রব্য অর্থাৎ রিডিউসিং এজেন্ট, এদের আবার কঠিন তরল গ্যাসের ভ্যারাইটিজ এক্সাম্পল রয়েছে। তো আমরা প্রথমে চাই কিছু এক্সাম্পল দিচ্ছি আমরা, হিউজ এক্সাম্পল। তাহলে প্রথমে আমরা যাচ্ছি সলিড। সলিডের মধ্যে কি কি যেতে পারি আমরা? কার্বন, FeCl2, ফেরাস ক্লোরাইড, বিভিন্ন ধাতু অর্থাৎ কার্বন 2, মেটাল, বেশিরভাগটা অবশ্যই এরাই কিন্তু হবে কঠিন বিজারক দ্রব্য। এবারে আসছি আমরা, যদি আমরা তরলে যাই তখন আমরা কি পাবো? তরলের ক্ষেত্রে আমরা কি পাবো? সেখানে নাইট্রিক ছিল, এখানে ছিল নাইট্রাস অ্যাসিড, সেখানে ছিল সালফিউরিক অ্যাসিড, এখানে আসবে সালফিউরাস অ্যাসিড। এইরকম এক্সাম্পল হতে পারে হাইড্রোআয়োডিক অ্যাসিড। এইরকম হিউজ এক্সাম্পল থাকবে যারা লিকুইড কিন্তু বিজারক দ্রব্য রূপে কাজ করবে। এবারে আসছি আমরা কঠিন হল, তরল হলো গ্যাসীয়, কার্বন মনোক্সাইড, আর কি হতে পারে? একদম সহজ বলতে পারি হাইড্রোজেন, অবশ্যই এটি একটি বিজারক দ্রব্য। হাইড্রোজেন সালফাইড, H2S, SO2 এটসেট্রা। SO2টা কেন বক্স করতে বললাম? আসলে SO2 হল এমন একটি গ্যাসীয় পদার্থ যার মধ্যে জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য উভয় রূপেই কাজ করে, তাই এটি জারক রূপেও বিবেচিত হয়, আবার কোনো কোনো বিক্রিয়া এটি বিজারক রূপেও বিবেচিত হয়। সেই জন্য আমরা কমন বলে এক জায়গায় দেখালাম। আমরা ক্লিয়ার হব নিশ্চয়ই আমাদের? তাহলে একটা হলো জারক দ্রব্য আর একটা হলো বিজারক দ্রব্য। এবারে চলে যাচ্ছি আমরা আরেকটি প্রশ্ন। এই যে জারক এবং বিজারক, অনেকে বলা হয় যে এটা একটা সাইমালটেনিয়াস রিঅ্যাকশন, অর্থাৎ যে অক্সিডেশন অ্যান্ড রিডাকশনস অকার সাইমালটেনিয়াসলি, মানে জারণ বিজারণ একসঙ্গেই ঘটে, অর্থাৎ এটি একটি যুগপদ বিক্রিয়া। এই যে জারণ এবং বিজারণ একসঙ্গে ঘটে, কিভাবে প্রুভ করবো? আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। জি আর ওর সঙ্গে নিলাম কপার 2+, হবে G2+ আর কপার। এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাহলে জারণ হয়েছে। আমরা যখন আগের ডেফিনেশনটা পড়িয়েছিলাম ইলেকট্রনীয় মতবাদ, সেখানে আমি এক্সাম্পল দেইনি। কেন দেইনি? 9, 10 তোমরা করেছো, তারপর আমি ভেবেছিলাম যে যার যুগপদ যখন বিক্রিয়া করাবো একসঙ্গেই দেখিয়ে দেবো। তাহলে দেখে না, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হলো, কি করে হলো না, জিঙ্ক 2টি ইলেকট্রন বর্জন করলো, সেই জন্য জিঙ্কের মাথায় 2+ হলো, ক্যাটায়ন তৈরি হলো। তার মানে ইলেকট্রন বর্জন করেছে মানে কি? এটি হলো জারণ। আবার কপারের কেসটা দেখা যাক।
কপার 2+, সে কি করলো, দুটো ইলেকট্রন নিল, নিয়ে তৈরি করলো কপার, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করলো, তাই একে বলবো বিজারণ। তাহলে দেখা যাক উপরে যে রিয়াকশনটা রয়েছে সেখানে কি ঘটছে না, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে মানে জারণ, আবার কপার 2+ থেকে কপার হয়েছে অর্থাৎ বিজারণ। এই যে দেখতে পেলাম, কেন একে বললাম যে যুগপৎ বিক্রিয়া বা একসঙ্গেই ঘটে। এই যে একটা বিক্রিয়া যেখানে জারণ হয়েছে, আবার এখানে আলাদা করে বিজারণ হয়েছে, একসঙ্গে টোটাল ঘটেছে, তাই জারণ বিজারণ একসঙ্গেই ঘটে। যদি শুধু এক্সাম্পলটা দিতাম তাহলে আমরা জারণের এক্সাম্পল হতো, যদি শুধু এক্সাম্পল দিতাম বিজারণের তাহলে এটা হতো। তাহলে যেটা আমরা আগে বলিনি এখানে দেখিয়ে দিলাম, সেটাই যদি এক্সাম্পল, আর ওখানে চলে যাচ্ছি আমরা জারণ বিজারণ একসঙ্গেই ঘটে। তাহলে আমরা যে প্রথম পোর্শনটা আলোচনা করলাম জারণ বিজারণ এবং জারণ বিজারণ একসঙ্গেই ঘটে। তাহলে আমরা যে অংশটা আলোচনা করলাম এখন ইলেকট্রনীয় মতবাদ, ওল্ড কনসেপ্ট বা পুরনো যে মতবাদ, সেখান থেকে আমরা জারণ বিজারণের সংজ্ঞাটা মডিফাই করে নতুন এটা এলো। এখন মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, স্যার জারণ বিজারণের যে প্রবলেমটা ছিল সেটা তো স্যার সলভ হলো না। অবশ্যই হবে, আর সেটা আমরা সলভ এখনই করবো। আমরা কিভাবে? তাহলে তার আগে একটা নতুন অংশ আমরা শিখবো। তাহলে এবার আমরা যাচ্ছি কোথায়, জারণ সংখ্যা অর্থাৎ অক্সিডেশন নাম্বার, অনেকে বলে জারণ অবস্থা। তাহলে এই যে জারণ সংখ্যা বা জারণ অবস্থা অর্থাৎ অক্সিডেশন নাম্বার, তাই জারণ অবস্থা বলতে কি বোঝায় বা অক্সিডেশন নাম্বার বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা যাচ্ছি ওখানে অক্সিডেশন নাম্বার, তারপরেই আমরা সেই প্রবলেমটাকে সলভ করব। অর্থাৎ তাহলে আমরা প্রথমে যাই এই জারণ অবস্থা বা অক্সিডেশন নাম্বার কি। কোনো যৌগের মধ্যে কোনো মৌলের একটি পরমাণু জারণ বিজারণে সে যে অবস্থায় থাকুক না কেন, সেই অবস্থাটাকে যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাকেই বলা হয় জারণ। তার মানে সে জারিত হলেও সেই জারণ অবস্থাটাকে যে সংখ্যা দিয়ে প্রকাশ করছি তাকেও বলবো জারণ সংখ্যা। সে যদি বিজারিত হয় তাহলে ওই অবস্থাটাকে প্রকাশ করবো যে সংখ্যাতে, তাকেও বলবো জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। তা আমরা নতুন একটা জিনিস শিখছি, অর্থাৎ শিখলাম আমরা এখনই, সেটা হলো কি না জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। এবারে আসছি আমরা এই যে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, এটাকে কাজে লাগিয়ে আমরা ওই সেই পাশের যে পোর্শন এক্সাম্পলটা ছিল তাকে আমরা সলভ করব। এখন প্রশ্ন আসছে এই জারণ সংখ্যা দিয়েও আমরা জারণ বিজারণের নিউ ডেফিনিশন তৈরি করতে পারি। আমরা যদি জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ পাই, তাহলে এখন আরেকটি মতবাদ শুনে নাও, সেটা হচ্ছে জারণ সংখ্যাকে কাজে লাগবে। কি না জারণ আমরা তাকেই বলবো যখন অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার বৃদ্ধি হবে অর্থাৎ ইনক্রিজ করবে, আর অক্সিডেশন নাম্বার যদি হ্রাস হয় তখন তাকে আমরা বলবো বিজারণ। আর যদি অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তাকে আমরা কি বলবো, জারণ। তাহলে এই জারণ মানে জারণ সংখ্যার বৃদ্ধি, আর বিজারণ মানে জারণ সংখ্যার হ্রাস। এই যে জারণ সংখ্যার হ্রাস আর বৃদ্ধি, এটাকে কাজে লাগিয়েই আমরা আগের যে প্রবলেমটা, এটাও এক ধরনের ইলেকট্রনীয় মতবাদের থেকেই এসছে, শুধুমাত্র জারণ সংখ্যার উপর ভিত্তি করে। এটা তোমরা নতুন পাচ্ছ যেখানে এসছে। তো চলে যাচ্ছি আমরা একে কাজে লাগিয়ে কিভাবে আমরা এই জারণ প্রবলেমটাকে সলভ করব। তাহলে আমরা যাচ্ছি, তাহলে আমাদের যে দুটি প্রবলেম হচ্ছিল, প্রথমে ফ্লোরিন তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করলাম, করে তৈরি হলো OF2, তীর চিহ্ন দিতে পারি, সমান দিতে পারি, ব্যালেন্স করতেই মাস্ট হবে ইনঅর্গানিকে। তাহলে O2 এবং F2 এটা হলো। এবার দেখা যাক এখান থেকে এখানে যাওয়া। এই যে ফ্লোরিন, আমি তোমাদের একটু পরে বলবো জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী, সেখান থেকে জানবে তোমরা। এখন আমি বলে দিচ্ছি এটা জারণ সংখ্যা 0। এখন মনে প্রশ্ন আসতে পারে স্যার কেন 0? অবশ্যই বলবো পরে। আর এখানে যে যৌগটা আমরা পাচ্ছি, এখানে এই যৌগের ফ্লোরিনের জারণ সংখ্যা -1। আবারও বলছি, এটা আমি পরে আসছি এখানে। তাহলে 0 থেকে -1 জারণ সংখ্যা কি হলো, কমলো। তাহলে কমলে কি হবে,
বিজারণ, যেটা ফ্লোরিনের সঙ্গে অক্সিজেন যোগ হলে জারণ হওয়ার কথা ছিল, কিন্তু এই পদ্ধতিতে এলো বিজারণ, যেটা আমাদের প্রবলেম ছিল, আমরা সলভ করতে পারছিলাম না, সেটা থেকে এটা এলো। আবার আসছি আমরা ক্যালসিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায়, ক্যালসিয়াম হাইড্রাইড, এখানে ক্যালসিয়ামের 0 আর এখানে ক্যালসিয়ামের 2+। তাহলে এখন যদি আমরা যাই, তাহলে এখান থেকে যে পোর্শনটা যাব, আমাদের নিয়ম অনুযায়ী কিছু ওল্ড কনসেপ্ট, হাইড্রোজেন যোগ হলে বিজারণ, কিন্তু 0 থেকে +2 অর্থাৎ 0 থেকে +2 বেড়েছে মানে এটি হবে জারণ। তাহলে আমাদের যে প্রবলেমটা ব্যাখ্যা করা যাচ্ছিল না, এখন যাচ্ছে, আর তাকে কাজে লাগিয়ে আমরা জারণ বিজারণ সলভ করতে পারবো। তাহলে এই যে আমরা জারণ এবং বিজারণের ডেফিনেশন আমরা পেলাম বিভিন্নভাবে, একবার ওল্ড, একবার ইলেকট্রনীয় কনসেপ্ট, আবার পেলাম অক্সিডেশন নাম্বার কনসেপ্ট দিয়ে। তাহলে এইভাবে আমরা জারণ বিজারণ সম্পর্কে তথ্য জানতে পারলাম। এইখান থেকেই আমরা এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা যে কোনো বিক্রিয়া, সেটা কোনটা জারণ, কোনটা বিজারণ, কোনটা জারক পদার্থ, কোনটা বিজারক পদার্থ, ইজিলি বের করতে পারবো। তাহলে আমাদের কাজ হবে যে জারণ সংখ্যা নির্ণয়। কিন্তু তার আগে আমরা এই যে শিখলাম এতক্ষণ কোনটা জারণ, কোনটা বিজারণ, জারক দ্রব্য, এ নিয়ে আমরা দুটো কোশ্চেন তোমাদের সামনে রাখতে হবে। দুটো কোশ্চেনই সে আগেরগুলোর মতোই MCQ। তোমাদের কি করতে হবে, খাতা বের করে দুটো কোশ্চেন লিখে ফেলতে হবে উত্তরগুলো, তারপরে আমাকে কমেন্টে জানাতে হবে, আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টে। তাহলে আমরা এখন যাচ্ছি সরাসরি কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1, ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী বিজারণ হল অপশান এ ইলেকট্রন বর্জন, অপশান বি ইলেকট্রন গ্রহণ, অপশান সি বর্জন ও গ্রহণ, অপশান ডি কোনোটিই নয়। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, তরল জারক দ্রব্য হল অপশান এ নাইট্রিক অ্যাসিড, অপশান বি হাইড্রোআয়োডিক অ্যাসিড, অপশান সি নাইট্রাস অ্যাসিড, অপশান ডি সালফিউরাস অ্যাসিড। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, জারক সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী। এখন অর্থাৎ রুলস ফর দ্য ডিটারমিনেশন অফ অক্সিডেশন নাম্বার, অর্থাৎ আমরা জারণ সংখ্যা নির্ণয় করব কিভাবে, এটাই আমাদের প্রথম। তার জন্য আমাদের কতগুলো রুল মেনটেন করতে হবে। তা প্রথমে আসি রুল 1। সেখানে আমরা কি বলবো, কোনো পরমাণু যদি মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ ফ্রি অবস্থায় থাকে, তাহলে তার জারণ সংখ্যাকে সর্বদা 0 বা 0 ধরা হয়। এখন মুক্ত অবস্থায় থাকে কারা, অর্থাৎ 1 নম্বরে আমি যাচ্ছি, তাহলে কারা, এক্সাম্পল আমি দিচ্ছি, যে কোনো নিচ্ছি। পরমাণু বললে সোডিয়াম, গোল্ড, সিলভার, আবার মৌল বললে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ওজোন। তাহলে এই যে মৌল বা পরমাণু যারাই মুক্ত অবস্থায় থাকবে তাদের হবে 0। আর জারণ সংখ্যাকে সবসময় ওই পরমাণুর ওপরে অর্থাৎ টপ পোর্শনে লেখা হয়। তাহলে এই যে লিখলাম, এখানে একটা করে পরমাণু, কিন্তু এখানে তো দুটো, এখানে তো 3টে পরমাণু, প্রত্যেকটা পরমাণুর কিন্তু জারণ সংখ্যা 0। তো এবার আসছি 1 নম্বর রুল 2। রুল 2তে কি রয়েছে, অর্থাৎ যদি কোনো যৌগ থাকে এবং যে যৌগে হাইড্রোজেন পরমাণু দিয়ে তৈরি, এমন কোনো যৌগ থাকলে সেই যৌগে হাইড্রোজেন পরমাণুর জন্য, প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণুর জন্য জারণ সংখ্যা +1 ধরা হয়। এখন এক্সাম্পল কি আসতে পারে, তাহলে তোমরা নিজেরাই মনে করতে পারো, হাইড্রোজেন ঘটিত যে কোনো যৌগ, সাপোজ সহজেই মনে আসবে জল, সহজেই মনে আসবে অ্যামোনিয়া,
নাইট্রিক অ্যাসিড, প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ যেখানে হাইড্রোজেন রয়েছে প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বলা হলো? +1। প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। তবে শুধু হাইড্রোজেন হলে কিন্তু আবার 0 হবে, কিন্তু হাইড্রোজেন ঘটিত যৌগে অর্থাৎ যেখানে হাইড্রোজেন পরমাণু রূপে আছে তাহলে সেই ক্ষেত্রে +1 হবে। কিছু এক্সেপশনাল কেস বা ব্যতিক্রমিক কেস থাকবে, যেমন যদি কোনো হাইড্রাইড যৌগ হয়। এখন হাইড্রাইড যৌগ বলতে ক্যালসিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, এই যৌগগুলোর ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যাকে -1 ধরা হয়। এগুলো হলো ব্যতিক্রম কেস। তাহলে হাইড্রাইড যৌগ ছাড়া আর সব ক্ষেত্রেই +1, মুক্ত অবস্থায় থাকলে 0, অন্যান্য যে কোনো যৌগে সবসময় হাইড্রোজেনের প্রত্যেকটা +1, ব্যতিক্রম হাইড্রাইড যৌগ। এবারে যাচ্ছি আমরা পয়েন্ট 3 অর্থাৎ রুল 3। রুল 3তে কি রয়েছে? যদি কোনো অক্সিজেন ঘটিত যৌগ তোমরা দেখতে পাও বা জানো, স্যার অক্সিজেন ঘটিত যৌগ তো হিউজ, যাই মনে আসছে, প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা -2 হয়। তবে শুধু পিওর অক্সিজেন থাকলে কিন্তু 0 হবে, কিন্তু এমন যৌগ যেখানে অক্সিজেন আছে সেখানে অক্সিজেন জন্য কত? -2। তো অক্সিজেন এমন যৌগ, তুমি জলটাও নিতে পারো, অক্সিজেন রয়েছে এখানে -2। জল বাদে অন্য কোনো যৌগ নাও যেখানে নাইট্রিক অ্যাসিড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, সব ক্ষেত্রেই -2। এখন প্রশ্ন আসছে ব্যতিক্রম, অবশ্যই ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ এই ব্যতিক্রমে 1, এখানে কি রয়েছে? ব্যতিক্রম 1। এই ব্যতিক্রম 1-এ পারক্সাইড যৌগে অর্থাৎ পারক্সাইড যৌগে এক্সাম্পল কি হতে পারে? পারক্সাইডের হাইড্রোজেন পারক্সাইড, সোডিয়াম পারক্সাইড, বেরিয়াম পারক্সাইড এটসেট্রা। এই পারক্সাইড যৌগে প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা -1, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। কিন্তু এমনি অক্সাইড যে কোনো যৌগের -2, এমনি অক্সাইড যে কোনো যৌগ অক্সাইড সবই, কিন্তু পারক্সাইডের ক্ষেত্রে ব্যতিক্রম। এবারে আসছে ব্যতিক্রম 2, সুপার অক্সাইড। KO2 আরো আছে এরকম এটসেট্রা। এখানে প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা কত? -1/2। তো এই যে -1/2, এটা সুপার অক্সাইড যৌগ। এবার আসছি ব্যতিক্রম 3, সেখানে আসছি আমরা কি? OF2 যৌগে। সেক্ষেত্রে কি আসছে? অক্সিজেনের জারণ সংখ্যাটা +2 হয়। এক্সেপশনাল কেস তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে যৌগগুলো বললাম, এসব যৌগে ব্যতিক্রমিক যৌগ, এগুলোতে +2 হয়, নাহলে অন্য কোনো প্রবলেমই নেই, সব ক্ষেত্রেই তো -2। সেই হিসাবে আমরা দেখব আমরা যে কোনো ক্ষেত্রে জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট, অর্থাৎ রুল 4। রুল 4-এ কি থাকছে? 4র্থ নম্বরে রুল। তাহলে এই তো হাইড্রোজেন অক্সিজেন হলো। এবারে আসছে একটা যৌগে ভিন্ন রকম পরমাণু থাকে, পরমাণুগুলির মোট জারণ সংখ্যার সমষ্টি কত হবে? 0 হবে। একটা উদাহরণ দিন, সালফিউরিক অ্যাসিড। এখানে হাইড্রোজেন দুটো রয়েছে, সালফার একটা, অক্সিজেন 4টে, সবগুলোর সমষ্টি কত হবে? 0। নাইট্রিক অ্যাসিডের সবগুলোর সমষ্টি কত হবে? 0। তাহলে প্রত্যেকটা, এবার প্রত্যেকের ভিন্ন ভিন্ন, কিন্তু সকলের টোটাল যোগফল কত হবে? 0 হবে কোনো যৌগে। নেক্সট রুল, অর্থাৎ রুল 5। রুল 5-এ কি রয়েছে না, সেখানে যদি কোনো যৌগে বা কোনো মূলকে আয়ন থাকে, বা কোনো যৌগ আয়ন থাকতেই পারে বাইরে জটিল যৌগগুলোর ক্ষেত্রে, তাহলে এই যে আয়ন বা আধান যেটা বাইরে দেখতে পাচ্ছি আমরা, ওই আধানটাই হবে ওই যৌগে উপস্থিত পরমাণুগুলির মোট জারণ সংখ্যার সমষ্টি। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, SO4 2-, এটা একটা মূলক। তাহলে এখানে যোগফল কিন্তু 0 হচ্ছে না, এখানে সালফারের জারণ সংখ্যা আর 4টে অক্সিজেন পরমাণু জারণ সংখ্যা মিলিয়ে মোট সমষ্টি হবে -2। এবারে আসছি, এবার যদি অন্য একটা নিই,
FeCl এর হোল 6 3 মাইনাস হলো। তাহলে সেক্ষেত্রে যে Fe জারণ সংখ্যা বা সি এর একটা মূলক সায়ানাইড তার জারণ সংখ্যা এই সব মিলিয়ে ওভারঅল কিন্তু আর 0 নয়, -3। হ্যাঁ, যৌগটা যদি এমন দেওয়া থাকতো তখন সবগুলোর যোগফল 0। ক্লিয়ার হল? নেক্সট রুল অর্থাৎ রুল 6। এখানে কি পাচ্ছি আমরা? যদি কোনো যৌগে জিঙ্ক কিংবা অ্যালুমিনিয়াম থাকে, যৌগে বলেছি, মুক্ত অবস্থায় থাকলে তো 0, তাহলে জারণ সংখ্যা +2, এর জারণ সংখ্যা +3 হয়। কোনো যৌগে যদি জিঙ্ক বা অ্যালুমিনিয়াম থাকে। এবারে আসছি আমরা নেক্সট রুল অর্থাৎ রুল 7। ক্ষার ধাতু যদি হয় তাহলে জারণ সংখ্যা, কোনো যৌগে ক্ষার ধাতু যদি থাকে তাহলে তার জারণ সংখ্যা +1 হয়। আবার ক্ষারীয় মৃত্তিকা ধাতু থাকলে +2 হয়। ক্ষার ধাতু যেমন সাপোজ KCl, এখানে Na বা K এদের প্রত্যেকেরই প্লাস হয়। আবার ক্ষারীয় মৃত্তিকা ধাতু ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে প্রত্যেকটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু জারণ সংখ্যা কত? +2। এবারে আসছি নেক্সট, কোনো হ্যালোজেনের মধ্যে যদি ফ্লোরিন থাকে তাহলে তার জারণ সংখ্যা, কোনো যৌগে যদি ফ্লোরিন থাকে, F2 থাকলে 0, কিন্তু কোনো যৌগে ফ্লোরিন থাকলে তাহলে জারণ সংখ্যা সর্বদাই -1 হয়। অন্যান্য হ্যালোজেনের ক্ষেত্রে -1 হয়, তবে পরিবর্তনও হয়, যৌগের সাপেক্ষে চেঞ্জ হয়, কিন্তু ফ্লোরিন সর্বদাই -1 হয়। এই যে গেল আমাদের রুলগুলো, যাকে কাজে লাগিয়ে আমরা যে কোনো যৌগের উপস্থিত কোনো একটা পরমাণুর আমরা অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। এই হলো আমাদের জারণ সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী। এবার এই সমস্ত নিয়মগুলো যদি আমরা একবার ভালো করে পুরোটা চক আউট করে নিই, একবার দেখে নিতে পুরোটা কি, তাহলে আমরা কি করব, যে কোনো এক্সাম্পল করতে পারবো সহজে। তাহলে আমরা চলে যাচ্ছি এর অ্যাপ্লিকেশন, কার কিভাবে জারণ সংখ্যা নির্ণয় আমরা করবো। এ তো রুলটা জানলাম, নিয়মগুলো জানলাম, এবার নিয়মটা কতটা শিখলাম তাকে কাজে লাগাতে হবে, তাকে লাগিয়ে কাজে আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। তো প্রথমে আমরা চলে আসি কয়েকটা এক্সাম্পল, যাকে কাজে লাগিয়ে আমরা কি করব না জারণ সংখ্যা নির্ণয় করব। তো প্রথমে একটা এক্সাম্পল নিচ্ছি, যে এক্সাম্পলটি তোমাদের একদম চেনা জানা এক্সাম্পল, H2SO4। এখানে সালফারের মাথায় আমি স্টার দিলাম, কেন? অর্থাৎ সালফারেরটা বের করতে হবে। তা কিভাবে সালফারটা বের করব? এটা বের করার জন্য একটা ডাইরেক্ট পদ্ধতি আছে। তবে আমরা প্রথম করছি, তাহলে আমরা X ধরে নিই। তাহলে ধরে নিচ্ছি সালফারের X। তাহলে আমি আগেই বলেছি প্রত্যেকটা হাইড্রোজেনের +1 করে যে কোনো যৌগে, তাহলে দুটোর জন্য +2। সালফারটা জানি না X, প্রত্যেকটা অক্সিজেনের -2, চারটের জন্য -8, আর টোটাল সমষ্টি হবে 0, তাহলে X = +6। তার মানে এই জারণ সংখ্যাটা +6। তার মানে স্যার শুধু কি 6 না, জারণ সংখ্যাকে 0 তো কোনো প্লাস মাইনাস নেই, তাহলে সেক্ষেত্রে 0, আর না হলে হয় প্লাস না হলে মাইনাস। এটা ভগ্নাংশ, 0, পজিটিভ, নেগেটিভ সবই হতে পারে জারণ সংখ্যা। এবার আসছি আমরা নেক্সট এক্সাম্পল, HNO3। এখানে নাইট্রোজেনের মাথায় স্টার। এটা বের করতে হবে, কিভাবে বের করবো? হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের X -6 = 0, তাহলে X = +5 নাইট্রোজেন। এবার আসছি আমরা নেক্সট এক্সাম্পল, H3PO4। ফসফরাসের জারণ সংখ্যা কত বের করতে চাইছি। 3টে হাইড্রোজেনের জন্য 3, ফসফরাসের X -8 = 0, অতএব কত আসবে? X = +5। তাহলে এই যে আমরা পাচ্ছি, এটা আমরা নির্ণয় করতে পারি। এবারে আমরা চলে যাই অন্য কোনো এক্সাম্পলে। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ খুব সহজ। এবার মুখে মুখেও করো। কিভাবে? হাইড্রোজেনের 1, এটা -8, এই -6, তাহলে -6 থেকে 1 চলে গেলে -5,
টোটালটা যদি 0 হতে হয় নাইট্রোজেন হবে +5, বিপরীত সাইড হলে হবে -1। এভাবে মুখেও করা যায়। তো আমি বলবো তোমাদের x ধরে করতে, কারণ তোমরা নতুন শিখছো সবে, x ধরে করলে বেটার হবে। তো এবার আসছে আমরা অন্য এক্সাম্পল, KMnO4 MnO। এখানে কি করে বের করবো? পটাশিয়াম। স্যার এখন পটাশিয়ামের কত হবে? আগেই বলেছি পটাশিয়াম ক্ষার ধাতু, তাহলে ক্ষার ধাতু হলে তার 1 হয়, তাহলে পটাশিয়ামের 1, ম্যাঙ্গানিজের x, অক্সিজেনের -4টের জন্য 8 = 0, তাহলে x = +7। এবার আমরা একটা মূলকের দিচ্ছি Cr2O7 2- ডাইক্রোমেট আয়ন। এখানে ক্রোমিয়ামের বের করতে দিলাম। কি করে বের করব? এক একটা ক্রোমিয়ামের জন্য আমরা x ধরবো, তাহলে দুটোর জন্য ধরবো 2x -2 × 7 অর্থাৎ -14 আর কিন্তু 0 হবে না, এটা -2 হবে, অর্থাৎ 2x +12, x +6। তাহলে এই যে পেলাম এটা হলো জারণ সংখ্যা, এই ডাইক্রোমেট আয়ন। এবার যদি আমরা একটা ফেরিক কার্বনিলের, ফেরিকটা কার্বনিলের একটি যৌগ নিই, তাহলে তার বের করে যদি কত হবে? x। কার্বনিল একটি যৌগ যার টোটাল জারণ সংখ্যা 0, কারণ এটা কার্বনিল, তো সিও তো একটা যৌগ যার জারণ সংখ্যা 0 হয়, তাহলে এটা যদি 0 হবে, 5টার জন্য 0 × 5 যোগফল 0, তাহলে x = 0 হবে। এইভাবে আমরা বের করতে পারি যে কোনো যৌগের জারণ সংখ্যা। আমি বলবো তোমরা ট্রাই করবে, বইতে প্রচুর পরিমাণে এক্সাম্পল রয়েছে, বিভিন্ন বই কালেক্ট করবে, দরকার হলে কোশ্চেন ব্যাংক বা অন্য কোনো টার্গেট যাই পাচ্ছ সেটাই থেকে সলভ করবে, যে দেখি পারছি কিনা, স্যার এগুলো অসুবিধা হচ্ছে কিনা, তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার আমরা চলে যাই নেক্সট অন্য এক্সাম্পল। দেখো এই যে আমরা করলাম, এখান থেকে আমরা জারণ সংখ্যা নির্ণয় করলাম, কিন্তু এই জারণ সংখ্যা এছাড়াও আরও কতগুলো করা যায়, বেশ কিছু স্পেসিফিক কেস রয়েছে যেটা দিয়ে আমরা খুব সহজে করতে পারবো না। তো এক্সেপশনাল কিছু করাচ্ছি আমি। তো এই যৌগের ক্ষেত্রে ক্রোমিয়ামের কত হবে আমরা কি করে পাবো? না যদি আমরা এটা বের করি নর্মালি, স্যার ক্রোমিয়ামের তো x -10 = 0, তাহলে x = +10, কিন্তু এটা ভুল। কেন? আমরা তো শিখলাম, আসলে তা না। আমরা যেগুলো শিখিয়েছি তোমরা খুব সহজে পেরে যাচ্ছিলে, এর কারণ ছিল সেগুলো সহজ। তাহলে এটা কি কঠিন না, এটা স্ট্রাকচার জানতে হবে। আসলে সেগুলো নর্মাল ছিল, আর এগুলো এক্সেপশনাল কেস। এগুলো স্ট্রাকচার না জানলে আমরা পারবো না। তার মানে এগুলো আমাদের কি করতে হবে? স্পেশালি মনে রাখতে হবে। এই হলো ক্রোমিয়াম, এই হলো এর গঠন, এই যে স্ট্রাকচার দেখতে অনেকটা প্রজাপতি বা বাটারফ্লাই, তাই একে বাটারফ্লাই স্ট্রাকচার বলে। একটু দেখলে ফলো করতে পাবে, এখানে সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, অর্থাৎ সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, এমন বন্ধনকেই বলা হয় পারঅক্সো বন্ধন। এই পারঅক্সো বন্ড থাকলে এদের তো জারণ সংখ্যা আজকে বললাম একটু ব্যতিক্রম কেস, কি না এদের -1 হয়। আসলে আমরা তখন প্রত্যেকের -2 ধরেছি, তাই হয়নি? এটাও -1, এটাও -1, এই চারটে -1। কিন্তু এই অক্সিজেনটা তো পারস্য বন্ধনের লিঙ্কেজে নেই, তাহলে এটি কিন্তু -2। তাহলে এবার ধরে নাও x -1 -1 -1 -4 আর এখানে -2, তাহলে -6 = 0, তাহলে x = +6। এটাই হলো জারণ সংখ্যা। ব্যতিক্রমী কেস আমাদের মনে রাখতেই হবে। তো এটা গেল ক্রোমিয়াম পেন্টক্সাইডের কথা। তো এবারে আমরা অন্য আরেকটি এক্সাম্পল নিচ্ছি আমরা, Fe3O4, সকলেই পরিচিত এর যৌগ, ফেরোসো-ফেরিক অক্সাইড। উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে আমরা পাই। তো এই ফেরোসো-ফেরিক অক্সাইডের নিয়ম অনুযায়ী যদি আমরা করতাম, তাহলে 3x - 4 8 = 0, তাহলে চলে আসতো না, এরকম কিন্তু নয়। আসলে এই যৌগটি একটি মিশ্র অক্সাইড, এটি দুটো অক্সাইডের যোগফল, একটা FeO আর একটা হলো Fe2O3।
অর্থাৎ ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক অক্সাইড। তাহলে এখানে হচ্ছে +2, এটাই হবে +3, হিসেব করতে পাবে আগের মতো। তাহলে যদি তোমাকে বলা হয় Fe3 এর পরে Fe জারণ সংখ্যা, তাহলে একটা Fe জারণ সংখ্যা +2 আর বাকি দুটো Fe জারণ সংখ্যা হবে +3, এইভাবেই করতে হবে। ব্যতিক্রম কেস এগুলো। আমরা আরেকটি এক্সাম্পলে যাচ্ছি, Na2H2O3 সোডিয়াম থায়োসাইড। তো এক্ষেত্রে আমরা কিভাবে করব? তবে আমি বলেছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গঠনটা জানা থাকলে সম্ভব নয়। এবার গঠন কি করে জানবো স্যার? গঠন জানতে পারবে তোমরা যখন তোমাদের কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা হবে। ডিটেলসে তোমরা যদি করো, ভিডিওগুলো দেখবে যখন, তবে পরপর সব জেনে যাবে। আমাকে বলতেই হবে না নতুনভাবে কীভাবে নিউ স্ট্রাকচার তৈরি করতে হয়। সালফার, আর এখানে কি থাকছে? একটি ডবল বন্ড। তোমরা জানতে পারবে সালফারের কটা বন্ড ফর্মে, কটা ভ্যালেন্সি হয়। সালফার যদিও পরিবর্তনশীল, যদি মৌল, যাই হোক সেখান থেকে আমরা পাই। তাহলে এই প্রবলেমটা এখানে কেন? এই হলো স্ট্রাকচার। Na2H2O3 দেখলাম প্রত্যেকটা অক্সিজেন কিন্তু -2, কারণ কোনো পারস্য লিঙ্কেজের গল্প নেই এখানে। সোডিয়াম ক্ষার ধাতু +1 সালফারের। তবে আমাদের মনে রাখতে হবে রুলে, যে যদি কোনো সালফার পরমাণু অপর কোনো সালফার পরমাণুর সঙ্গে অসমযোজী বন্ধন, তার মানে এটা নতুন একটা বন্ধন তোমরা শিখবে 11-এ, এই অসমযোজী বন্ধন দ্বারা বা কোঅর্ডিনেট বন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে তার জারণ সংখ্যাকে 0 ধরা হয়। তাহলে এই যে এটা 0 নয়, এটাকে বলবো -2 ধরা হয়। আবার বলছি, তাহলে এই যে আমরা একটা ক্ষেত্রে আমরা পেলাম কি না -2, এটা আমাদের রুল যে অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকলে তাহলে সালফার পরমাণুটি তার -2 ধরা হয়। তাহলে এবার হিসাব করবো কিভাবে? এইটাকে ইউজ করবো। তাহলে দুটো সোডিয়ামের জন্য 2, 3টে অক্সিজেনের জন্য -6, আচ্ছা, আর সালফার এটার জন্য -2, এর জন্য x = 0। তাহলে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে x = -6, ওখানে চলে গেল +6। তাহলে এই গেল আমাদের জারণ সংখ্যা। তার মানে একটা সালফারের আমরা +6 পেলাম, আরেকটার -2 পেলাম। এই হলো আমাদের। এরকম অনেক হিউজ এক্সাম্পল আছে তোমাদের করতে হবে। আবার তোমাদের একটা টাস্ক দিচ্ছি, বাড়িতে করবে। লিচুন CaOCl HCl কিংবা অ্যামোনিয়াম নাইট্রেট, এসব এক্সাম্পল তোমরা করবে। হিউজ এক্সাম্পল রয়েছে। C12 H22 O11 C6 H12 O6 গ্লুকোজ, সুগার। তাহলে এখানে কার্বনের বের করতে পারো তোমরা। আবার এখানে যদি ক্লোরিন বের করো, তাহলে ভিতরে একটা ক্লোরিন রয়েছে, বাইরে একটা ক্লোরিন রয়েছে, তার আলাদা আলাদা বেরোবে। এখানে নাইট্রোজেনের একটা বেরোবে, এখানে একটা নাইট্রোজেনের বেরোবে। চাইলে তোমরা ওই একটা দেখাতে পারি আমি, সাপোজ যেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে NH4 ভাঙলে পাই প্লাস, একে বলবো মাইনাস, অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে দুটো মূলক পেয়ে গেলাম। তাহলে এখানে এই নাইট্রোজেনটাকে আমরা X ধরলাম, +4 হাইড্রোজেনের জন্য =+1। তাহলে x =-3 পাবো, অর্থাৎ এই নাইট্রোজেনের -3। ওপাশের পোর্শনটাই যাই, এটাকে আমরা y ধরলাম সাপোজ, -6 =-1। তাহলে -6 =-1, তাহলে y =-6, ওখানে গেলে +6 হবে। তাহলে হবে কত? +5। তার মানে এখানে পেলাম -3, ওখানে পেলাম +5। তাহলে এই যে ভ্যারাইটি আলাদা আলাদা পাচ্ছি আমরা। এভাবে আমরা যে কোনো যৌগের আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে আজকে যে আলোচনার অংশটা আমরা পেলাম, সেখানে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারলাম। কিন্তু জারণ সংখ্যা নির্ণয়ের পর আমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে, তাহলে স্যার এই জারণ সংখ্যার যোজ্যতার মধ্যে কি কোনো পার্থক্য নেই? অবশ্যই আছে। দেখো, যোজ্যতা জারণ সংখ্যার বলতে, দেখো জারণ সংখ্যাটা আগেই বলেছি, সে জারণ বিহারে যে অবস্থায় থাকুক না কেন তাকে প্রকাশ করা হয়। কিন্তু যোজ্যতা, মৌলে একটি পরমাণু তার যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত যৌগ গঠন করতে পারে সেই সংখ্যাকেই যোজ্যতা বলে।
জারণ সংখ্যা 0 হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু যোজ্যতা সর্বদাই ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, মানে পূর্ণ সংখ্যা হয় সর্বদাই, এখানে নেগেটিভ মান নেই। এবারে 0 হয় না, এ তো গেল যোজ্যতা। তো এই হলো যোজ্যতা এবং জারণ সংখ্যার সঙ্গে পার্থক্য। তা এবারে আমাদের যে আজকে অংশটা আমরা আলোচনা করলাম, সেই আলোচিত অংশের উপরে অর্থাৎ শেষ অংশটার উপরে আমি আবার দুটো কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। সেই এমসিকিউ কোশ্চেন তোমাদের পুনরায় খাতা বের করে আবার দুটো কোশ্চেনের অ্যান্সার আমাকে কমেন্টে দিতে হবে, এবং আশা করব তোমরা এই ভিডিওটা পুরো ফুল দেখবে, এবং শুধু দেখা নয়, সঙ্গে সঙ্গে তোমরা এর অ্যাপ্লিকেশান করবে বাড়িতে। যেহেতু লকডাউনে বাড়িতে রয়েছে, তাই পড়াশোনার গতি চালিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করছি স্যারেরা যতটা পারছি। তো তোমরা কি করবে, পুরোটা দেখে এক্সামগুলো আরও 5টা বেশি করবে, কারণ মনে রাখতে হবে সায়েন্সে আমি যেটুকু বললাম ওটা থিওরিটিক্যাল, ওকে আবার অ্যাপ্লিকেশান করতে হবে, অর্থাৎ বেশি বেশি হিউজ প্রয়োগ করতে হবে, তাহলেই আমাদের শেখাটা অনেক স্বচ্ছ বা পরিষ্কার হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, গ্লুকোজ অণুতে কার্বনের জারণ সংখ্যা হলো অপশান এ +6, অপশান বি +3, অপশান সি 0, অপশান ডি +2। নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 4, CrO5 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো অপশান এ +10, অপশান বি -10, অপশান সি -6, অপশান ডি +6।